দেশের কথা দশের কথায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি আফরোজা সোমা। সুপ্রিয় দর্শক, আপনারা হয়তো ইতোমধ্যে সকলেই জানেন যে বাংলাদেশে গত কদিন ধরে আলোচনার একটি মূল প্রসঙ্গ হয়ে উঠেছে দুটো বিষয়। এক, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি যে একটি প্রস্তাব করেছে, যেখানে নারী ইউএনওদের বিকল্প রাখবার কথা বলা হয়েছে, বিশেষ করে যখন মুক্তিযোদ্ধাদেরকে গার্ড অফ অনার মৃত্যুর পরে দেওয়া হয়। সেখানে এই প্রসঙ্গটি নিয়ে বিস্তর আলাপ আলোচনা বিতর্ক জমে উঠেছে এবং প্রসঙ্গটি আদালত পর্যন্তও গড়িয়েছে। এর বাইরে আরও একটি প্রসঙ্গ, যেটি বাংলাদেশের একজন প্রখ্যাত অভিনয় শিল্পী, যিনি নিজের পরিশ্রম মেধা দিয়ে শুধু দেশে নয় আন্তর্জাতিকভাবেও সুনাম কুড়িয়েছেন, তিনি যৌন আক্রমণের শিকার হয়েছেন এবং তৎপরবর্তী ঘটনায় যে সমস্ত সামাজিক আলাপ আলোচনা বিশেষ করে সামাজিক মাধ্যমে হচ্ছে, এই প্রসঙ্গগুলো নিয়েও আজ আমরা কথা বলতে চাই। কিন্তু শুধু এই দুটো প্রসঙ্গ বলা হলেও আমাদের আলোচনা করবার মূল বিষয়, নারীকে কেন বারংবার এই লক্ষণ গণ্ডির ভেতরে আটকে রাখার প্রচেষ্টা করা হয় সেটি খতিয়ে দেখা। তাই আমাদের আজকের আলোচনার শিরোনাম দেওয়া হয়েছে নারী সমাজের লাল চোখ। এই প্রসঙ্গে কথা বলবার জন্য আমাদের সঙ্গে যোগ দিয়েছেন দুজন অতিথি। রয়েছেন মানবাধিকার সংগঠক মোহাম্মদ নূর খান লিটন এবং রয়েছেন বাংলা ট্রিবিউনের প্রধান প্রতিবেদক সাংবাদিক উদিসা ইসলাম। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের এই আলোচনায়। আলোচনাটি শুরু করতে চাই উদিসা ইসলাম, আপনাকে দিয়েই। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি তারা যে সুপারিশটি করেছে বিকল্প ভাববার জন্য, আমি একটু প্রথমেই বুঝে নিতে চাই, ইউএনও বা উপজেলা নির্বাহীর যে পদ, সেটি কি আসলে লিঙ্গভিত্তিক কোনো পদ? তা তো নয়, এটি একেবারেই নয়। এবং যেটি বলা হয়েছে, শুরু গত পরশুদিন থেকে আলাপটা শুরু হয়েছে। সংসদীয় কমিটি একটি প্রস্তাব দিয়েছে যে যখন একজন মুক্তিযোদ্ধা মারা যান, আমরা জানি নিয়ম অনুযায়ী সেখানে গার্ড অফ অনার দেওয়ার একটা চল আছে। সেটি সাধারণত জানাজার ঠিক আগে আগেই দেওয়া হয়ে থাকে এবং সেখানে একজন ইউনো উপস্থিত থাকেন। এখন বলা হচ্ছে যেহেতু এটি জানাজার একেবারে ঠিক আগে আগেই হয়ে থাকে, সেহেতু সেখানে কোনো নারী ইউনো যেন উপস্থিত না হন এবং সেই নারীর জায়গায় একজন বিকল্প হিসেবে পুরুষ কোনো তার পরবর্তী বা অন্য কোনো কর্মকর্তাকে যেন ওখানে রাখা হয়। এটি যে কেউ প্রস্তাব করতে পারেন। বলা হচ্ছে যে এই প্রস্তাবটি এসেছে গ্রাম পর্যায় থেকে, যেমন এসেছে, কিন্তু উত্থাপন করেছেন তিনিও একজন মুক্তিযোদ্ধা, যিনি কিনা এটি সংসদীয় কমিটিতে উপস্থাপন করেছেন। যে কেউ যে কোনো প্রস্তাব উপস্থাপন করতে পারে, কিন্তু সেই প্রস্তাবটি প্রস্তাব আকারে কমিটি গ্রহণ করতে পারে কিনা আলোচনাটা আসলে এখন সেখানে হওয়া উচিত। যে বাংলাদেশ সমতার ভিত্তিতে সংবিধান প্রতিষ্ঠিত হয়েছে, যে সংবিধান গ্রহণ করে আমরা আজকে 50 বছর উদযাপন করছি, সেই সময়ে এসে যদি বলা হয় যে ইউএনওর পদটি যেটা কিনা একটা প্রশাসনিক পদ, যেটা লিঙ্গভিত্তিক পদ নয়, এটা অসম্ভব একটা চিন্তা। সেইখানে যদি এই প্রস্তাব করা হয়, তাহলে আসলে আমাদের একদম গোড়াই গলদ এবং এই যে 50 বছরের আমাদের যে লড়াই সংগ্রাম এবং বাংলাদেশকে একটা প্রগতিশীল রাষ্ট্র হিসেবে উপস্থাপন এবং আন্তর্জাতিক অঙ্গনে আমাদের যে প্রভাব প্রতিপত্তি আসছে বলে আমরা নানা সময় ঘোষণা দেওয়ার চেষ্টা করি, সেই জায়গাগুলোতে এটি চরম আঘাত। এবং যে সংসদীয় কমিটি এই প্রস্তাবটি করেছেন, তারা এইখান থেকে পিছু তারা বলছেন, আমার সাথে কথা হয়েছে বেশ কয়েকবার, তারা বলছেন যে এটি তো আমরা প্রস্তাব করেছি, আমরা তো সিদ্ধান্ত নেইনি, এটি ক্যাবিনেটে যাবে, পরবর্তী পর্যায়ে যাবে। যেখানেই যাক এই সংসদীয় কমিটিকে জবাবদিহির আওতায় আনতে হবে। ধন্যবাদ উদিসা ইসলাম। গ্রহণ করা হবে কি হবে না সে তো বহু পরের প্রশ্ন। এই প্রস্তাবনাটি এই পর্যন্ত আসতে পারে কিনা সেটি হচ্ছে আলোচনা করবার বিষয়। এখান থেকে আমি আসতে চাই মোহাম্মদ নূর খান লিটন, আপনার কাছে। আপনি মানবাধিকার কর্মী। উদিসা ইসলাম স্পষ্ট করেছেন ইউএনওর পদ
এটি একটি প্রশাসনিক পদ, সেখানে নারী রয়েছেন কি পুরুষ রয়েছেন এই নিয়ে এখনো আমরা এই চক্করে ঘুরপাক খাচ্ছি। কিন্তু আধুনিক পৃথিবী বহুদূর পাল্টে গিয়েছে, সেখানে আমরা ট্রান্সজেন্ডারদের কথা জানি, যারা কুয়ের কমিউনিটি রয়েছে তাদের কথা জানি। তাহলে এই পদে যদি আমরা ট্রান্সজেন্ডার কমিউনিটির কাউকে দেখি বা এই রকম যদি প্রস্তাবনা চলতে থাকে যেখানে নারীকেই মেনে নেওয়া হচ্ছে না, তাহলে সমাজের অপরাপর মানুষজনদেরকে অন্তর্ভুক্তি করবার সুযোগ আপনি কতখানি দেখছেন? দেখেন, শুরুতেই বলে নিচ্ছি যে এই পদ বা রাষ্ট্রের যে পদগুলো এগুলো কিন্তু লিঙ্গভিত্তিক নয়, এবং এই প্রশাসনিক পদটি লিঙ্গভিত্তিক নয়। কিন্তু যারা এই প্রস্তাবটি এনেছেন অর্থাৎ আলোচনা করেছেন, দুর্ভাগ্য হচ্ছে যে এমন একটি সময়ে আলোচনাটি সংসদীয় মুক্তিযুদ্ধ বিষয়ক সংসদীয় কমিটিতে উত্থাপিত হয়েছে, যখন কিনা বাংলাদেশের স্বাধীনতার 50 বছর আমরা উদযাপন করছি। এবং স্বাধীনতার মুক্তিযুদ্ধের মধ্যে আমাদের মা বোনেরা যে অবদান রেখেছেন সেটি কিন্তু কোনো অংশেই কোনো পুরুষের চেয়ে কম নয়, বরং অনেক ক্ষেত্রে অনেক বেশি। কারণ একজন নারীকে জন্মের পর থেকেই কিন্তু এক ধরনের সংগ্রামের মধ্য দিয়ে তাকে আসতে হচ্ছে, এবং তারপর তিনি সশস্ত্র যুদ্ধে অবদান রেখেছেন এবং অন্যান্য কাজের সাথে তিনি যুক্ত হয়েছেন স্বাধীনতার পক্ষে। এখন প্রশ্ন হচ্ছে এই প্রস্তাবটি আনার মানসিকতার জায়গাটি কোথায়? অর্থাৎ এই প্রস্তাবটি যারা এনেছেন তারা কিন্তু আজকে মুক্তিযুদ্ধের যে মূল যে চরিত্র, মানে মৌলিক যে নীতি, সেই জায়গাতে কিন্তু এই জিনিসটি হওয়ার কোনো সুযোগ ছিল না। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে যে আমাদের এখানে সেই আলোচনাটি হয়েছে, গ্রহণ করা কি করা হয়নি এটি কিন্তু আলোচনা করে লাভ নেই। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আমাদেরই মুক্তিযুদ্ধ বিষয়ক সংসদীয় কমিটিতে কিন্তু এই বিষয়টি আলোচনা হয়েছে, এবং এই আলোচনার যে ধারা, আমরা অবাক যে আমাদের রাজনৈতিক দেউলিয়াপনাটা কোথায় চলে গেছে যে এরকম একটি বিষয়ে আলোচনা হয়। এখন প্রশ্ন অনেকে করতে পারেন যে আলোচনা হওয়াটা তো অস্বাভাবিক না। ইয়েস, এইখানেই বিষয়টা হচ্ছে যে এই জায়গাটিতেই তো মুক্তিযুদ্ধটা একটা রাজনৈতিক সংগ্রাম ছিল, এবং সেটি সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি। জনাব লিটন, আপনি এইখানেই আমি একটু আপনার কাছে জানতে চাই, আপনি যে জায়গাটি নিয়ে বলছিলেন এখানে আরো একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে, যে যদি কোনো একটি পার্টিকুলার ধর্মের মানুষের, মানে কোনো একটি বিশেষ ধর্মের মানুষের গোষ্ঠীগত মতামতকে প্রাধান্য দিয়ে রাষ্ট্রের লিঙ্গ বা ধর্ম নিরপেক্ষ যে চরিত্র আছে সেইটিকে যদি ক্ষতিগ্রস্ত করা হয়, তাহলে বৃহত্তর অর্থে রাষ্ট্রের কি কি ক্ষতি হতে পারে? কারণ আপনি বারংবার রাষ্ট্রের কথা বলছেন। রাষ্ট্রের মৌলিক যে চরিত্র, যে আদর্শ, সেই জায়গাতেই কিন্তু একটা পরিবর্তনের আবহাওয়া তৈরি করে দেয় এই ধরনের আলোচনা, এই ধরনের প্রস্তাবনা। আমি সিদ্ধান্তের জায়গায় যাচ্ছি না। আমার প্রশ্ন হচ্ছে মস্তিষ্কের মধ্যে আমাদের এমন একটি অবস্থা তৈরি হয়েছে যে আমরা মুক্তিযুদ্ধের যে 4টি মূল স্তম্ভ সেই জায়গা থেকে ক্রমান্বয়ে দূরে সরে যাচ্ছি। গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, এই যে আমাদের যে 4টি স্তম্ভ, যেখানে আরেকটি বিষয় হচ্ছে আমাদের সম্পদের ন্যায্য বন্টন, ওই জায়গা থেকে কিন্তু আমরা সরে যাচ্ছি। সরে যে এমন একটা জায়গায় চলে আসছি যে বৃহত্তর জনগোষ্ঠীর বিষয়টি কিন্তু আমাদের মাথায় নেই। শুধুমাত্র একটি সম্প্রদায়ের জায়গা থেকে, আমরা একটি ধর্মীয় সম্প্রদায়ের জায়গা থেকে কিন্তু বিষয়গুলো আমরা দেখতে চেষ্টা করছি। ইতিমধ্যে আমরা দেশে যে একটা আবহাওয়া লক্ষ্য করছি, যে একটা ধর্মীয় উন্মাদনা যে অবস্থাটা আমরা দেখছি, সেটির প্রভাব কিন্তু আমরা মুক্তিযুদ্ধের পক্ষের যে রাজনৈতিক শক্তি, যেই রাজনৈতিক দল মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, তাদের সদস্যদের ভিতরেও কিন্তু এটা ক্রমান্বয়ে সংক্রামিত হচ্ছে। ভয়াবহ একটা সংকটের দিক কিন্তু আমরা চলে যাচ্ছি। এটি কিন্তু স্বাভাবিক একটি অবস্থা নয় বলে আমি মনে করি। ধন্যবাদ মোহাম্মদ নূর খান লিটন। জি, উদিস ইসলাম, আপনার কাছে আসছিলাম, বলুন। নূর খান লিটনের কথা ধরে বলি যে দেখেন, যখন এরকম প্রস্তাব আসলো
তখন আমাদের মন্ত্রণালয়ের যে সংসদীয় কমিটি তারা কেন বলতে পারলো না যে গার্ড অফ অনার এবং জানাজা দুটা ভিন্ন জিনিস, দুটোকে এক করার কোনো সুযোগই নাই। যদি বলা হচ্ছে ধর্মীয় অনুভূতিতে আঘাতের কারণে আপনারা মানে ওনাদের ব্যাখ্যা যে ধর্মীয় অনুভূতিতে আঘাত আসতে পারে সেই কারণে আমরা এটা বিবেচনায় নিয়েছি, কিন্তু কেন ধর্মীয় অনুভূতিতে আঘাত আনবে? কোনো ধর্মীয় অনুষ্ঠানের ভিতরে তো কোনো নারী ঢুকতে চাচ্ছেন না, বা প্রসেসটাই দুইটি ভিন্ন। এইটা তারা ব্যাখ্যা যদি না করতে পারেন তাহলে এর পরবর্তীতে একের পর এক যে আবদারগুলো আসবে সেই আবদারগুলো গ্রহণ করতে করতে নারী আবার পেছনে কতটা যাবে সেটা তাদের বিবেচনায় আছে কিনা আসলে উদিসা ইসলাম ঠিক এই জায়গাতেই আমার প্রশ্নটি ছিল। আপনি যেটিকে আবদার বলে চিহ্নিত করেছেন সেটিকে আমি যদি প্রশ্নটি এভাবে করি যে একজন ইউএনও, তিনি নারী কি পুরুষ কি ট্রান্সজেন্ডার সেটি মুখ্য হওয়ার কথা নয়, কিন্তু তিনি নারী হওয়ার কারণে তাকে বলা হচ্ছে একটি সম্প্রদায়ের ক্ষেত্রে গার্ড অব অনারে তিনি উপস্থিত থাকতে পারবেন না। এই যদি বাস্তবতা হয় তাহলে বাংলাদেশের যে প্রধানমন্ত্রী তিনিও তো নারী, তাহলে তিনি যে বিভিন্ন বিচার বিবেচনায় বিভিন্ন তার যে নেতৃত্ব সেটি নিয়েও কি প্রশ্ন উঠতে পারে? সুযোগ আছে কিনা? মানে ব্যাখ্যা যে তারা দিয়েছেন তাদের ব্যাখ্যাতেই সেই সুযোগ আছে, ঠিক না? এমন তো হতে পারে কোন একজন ইউনো তিনি অন্য ধর্ম অবলম্বী, সেক্ষেত্রে তিনি নারী নন কিন্তু তিনি অন্য ধর্মাবলম্বী, এটা তো হতেই পারে। তখন কি আবদার আসবে? এর পরের ধাপে এই আবদার আসবে। হ্যাঁ, তো ফলে এই জিনিসগুলোকে যত কম ধর্তব্যে নেওয়া যায় আমার মনে হয় যে সেটা মাফ করবে সব থেকে ভালো। এইখানেই আমি একটু আবার নূর খান লিটন আপনার কাছে যেতে চাই। একটি হচ্ছে আপনারা বিশেষ করে নূর খান লিটন আপনি বলছিলেন যে একটা সম্প্রদায় বিশেষ করে যেটিকে আমরা আলাপে আলোচনায় দেখছি মৌলবাদের আস্ফালন বলেও কোট আনকোট বলা হচ্ছে। তো এই যে মৌলবাদের আস্ফালন বলুন আর কোট আনকোট মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, যদিও 50 বছর পর এরকম পক্ষ বিপক্ষ শক্তি থাকাটা কতখানি ন্যায্য সে প্রশ্ন আলাদা বিষয়, সেখানে যাচ্ছি না। এই দুই পক্ষের মধ্যে ফারাক কতখানি দেখছেন? দেখেন, প্রথম হচ্ছে এই প্রস্তাবনা নিয়ে যখন আমরা আলোচনা করছি তার একটু আগে যদি আমি ফিরে যাই তাহলে আমরা গত 1-1.5 বছর যেই ধরনের উস্কানিমূলক বক্তব্য মানে মানে একটি ধর্মীয় গোষ্ঠীর তরফ থেকে দেখেছি, সেই জায়গার সাথে আমাকে কিন্তু এটা ফারাক করে দেখার সুযোগ ক্রমান্বয়ে কমে যাচ্ছে। আজকে হেফাজতে ইসলাম ওর কোনো ধর্মীয় গোষ্ঠী যে বক্তব্যটি দিচ্ছেন সেই একই ধরনের বক্তব্য বা এক মৌলিক চারিত্রিক কোনো পার্থক্য নেই, একই ধরনের বক্তব্য যখন আমাদের সংসদীয় কমিটিতে আলোচনা হয় তখন আমি কিভাবে বিশ্বাস করব যে আমরা অনেকটা প্রগতির পক্ষে বা আমরা ধর্ম নিরপেক্ষ একটা অবস্থান থেকে কথাগুলো বিবেচনা করছি, এটি ভাবার কিন্তু সুযোগ নেই। অর্থাৎ ফারাক ক্রমান্বয়ে কমে যাচ্ছে। এটি হচ্ছে সংকটের জায়গা, এটি হচ্ছে ভয়ের জায়গা। এবং বাংলাদেশের আমাদের স্বাধীনতা সংগ্রাম কিন্তু একটা রাজনৈতিক সংগ্রাম ছিল এবং সেই রাজনৈতিক সংগ্রামে আমাদের একটা আদর্শ ছিল। আজকে যে অবস্থাটা রাজনীতি এসছে সেটা হচ্ছে আদর্শবিহীন একটা রাজনৈতিক একটা মোড়ক আমরা দেখতে পাচ্ছি। এই জায়গা থেকে যতক্ষণ আমরা সরে না যাব, একটা আদর্শকে যতক্ষণ আমরা আদর্শিক সংগ্রাম না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের এই দুর্বলতাগুলো কিন্তু কাটবে না। ধন্যবাদ। উদিসা ইসলাম, এই যে গার্ড অফ অনারের প্রসঙ্গে নারী কর্মকর্তার থাকা না থাকা নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে আমরা গণমাধ্যম মারফত দেখতে পাচ্ছি এখানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়েছে। তো সেখানে আমার খুবই কৌতূহল যে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সকল কিছুই যদি রাষ্ট্রের এই প্রধান নির্বাহীকে দেখতে হয় তাহলে রাষ্ট্রের যে অপরাপর গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা রয়েছেন তাদের আসলে কাজ কি? তাদের কাজ এই যে এই জায়গাগুলোতে ক্ষত তৈরি করা এবং যে ক্ষতগুলো তারা প্রতিনিয়ত তৈরি করছেন। এই দেখেন যে আবার সংসদীয় কমিটিতেই ফিরতে চাই। সংসদীয় কমিটি এরা করে কি আসলে? বিভিন্ন আইন বিভিন্ন বিধিগুলো নূর খান ভালো বলতে পারবেন, বিভিন্ন বিধিগুলো তারা কোন জায়গায় পরিবর্তন কেন করা দরকার, কোন মন্ত্রণালয় কাজ করছে বা করছে না সেগুলো তারা নানান সময় তুলে আনেন। সেই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের যে সংসদীয় কমিটি তাদের কাছে এরকম একটা প্রস্তাব আসলো
তাদের একবার মনে হলো না যে এটি আমাদের মুক্তিযুদ্ধ পরিপন্থী একটা জায়গায় আমরা প্রস্তাব করছি, একটা জায়গা নিয়ে। হলো না তো বটেই, এটি যখন প্রস্তাব আকারে এলো এবং গণমাধ্যমের মাধ্যমে সেটা জানা গেল, তখন হলো প্রথম দায়িত্ব পড়লো প্রধানমন্ত্রীর ঘাড়ে। আমরা জানি যে প্রধানমন্ত্রী মানবিক, আমরা জানি প্রধানমন্ত্রী জেন্ডার সংবেদনশীল, আমরা জানি প্রধানমন্ত্রী সব দিকে নজর রাখেন। কিন্তু এটাও তো ঠিক, একটা রাষ্ট্র যখন সে কার্যকর রাষ্ট্র তখনই যখন তার প্রতিটা উইং তার জায়গায় তার সঠিক কাজটি করবে। এটি তো শুধুমাত্র ধরেন একটা সংসারে তার বাবা কর্তা যেভাবে সংসার চালায়, রাষ্ট্র কি সেভাবে চলে না। ফলে এই জায়গাগুলো আমাদের অনেক বেশি কথা বলতে পারার কথা। এবং আসলে মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয়ই বিষয়টি অন্য বিষয়গুলো যেমন করে তিনি খেয়াল করেন সেইভাবে খেয়াল করবেন, সেটি ঠিক আছে। কিন্তু তা এই পর্যন্ত যেন না আসে সেই ধমকটাও তিনি দিবেন, এটাও আমরা আশা করছি। ধন্যবাদ উদিসি ইসলাম। আমরা নূর খান লিটনের কাছে যাব, কিন্তু তার আগে একটু আপনার কথা থেকে চট করে বলি, বাবাই যে সবসময় সংসারের কর্তা হতেন একটা সময়ে, সেই বাস্তবতারও বদল হয়েছে। বাবাই আর সবসময় সংসারের কর্তা নন। সেই জায়গাতে বলছি না, আমি বলছি যে কোট আন কোট অভিভাবক হিসেবে বাবা যখন আমাদেরকে শাসন করেন সেইভাবে রাষ্ট্র চলে না। যেতে চাই মোহাম্মদ নূর খান লিটন আপনার কাছে। আমরা এই যে দেখছি বাংলাদেশ রাষ্ট্রের চেহারা ভয়ঙ্কর পুরুষতান্ত্রিক, পিতৃতান্ত্রিক, পুরুষের আধিপত্য সব জায়গায়, সমাজ, সংস্কৃতি, রীতি নীতি সবখানে নারীকে উইকার সেক্স, তাকে দুর্বল, তার লৈঙ্গিক কারণে যে দুর্বল জায়গায়, অধস্থন জায়গায় রাখা হয়, সেখানে একজন ইউএনও পদে তাকে মানতে এত কষ্ট হচ্ছে। তাহলে আমরা যদি সামনে সেনাপ্রধান বলুন, পুলিশ প্রধান বলুন, বা ধর্মমন্ত্রীর মতন পদগুলো বলুন, সংবেদনশীল পদে, সেই বাস্তবতায় যেতে আমাদের আসলে আর কত বাধা পেরোতে হবে, কি কি করতে হবে বলে আপনি মনে করছেন? দেখেন, প্রথম হচ্ছে যে আমরা যে জায়গাটিতে এখন অবস্থান করছি, আমার কাছে মনে হচ্ছে সে 50 বছরেরও আগের জায়গায়, অর্থাৎ মুক্তিযুদ্ধেরও অনেক আগের জায়গায় কিন্তু বর্তমান অবস্থান আমাদের। এইখানে একটা আদর্শিক সংগ্রাম যদি আমরা গড়ে তুলতে না পারি, রাজনৈতিক একটা আদর্শিক সংগ্রাম ছাড়া আমরা কিন্তু ওই জায়গায় যেতে পারবো না যে জায়গাতে একজন নারীকে মানুষ হিসেবে বিবেচনা করা হবে, তার মর্যাদাকে সমুন্নত রাখার জন্য, তার মর্যাদা করা অবস্থানকে আমরা স্বীকৃতি দিব। সেরকম একটি অবস্থানে যেতে হলে আমাকে রাজনৈতিক জায়গা থেকেই এটাকে মূল্যায়ন, মানে এটাকে দেখতে হবে। জনাব লিটন, আপনি বলছেন যে আমরা আরো পিছনের দিকে হাঁটতে হাঁটতে 50 বছরেরও অধিক পিছনে ফেরত গেছি। কেন আর কিভাবে এই রাষ্ট্র সেখানে গেল বলে আপনার মনে হচ্ছে? দেখেন, আমরা কিন্তু পথ হারিয়ে ফেলেছি। স্বাধীনতার যে মহান পথ, আমাদের যে পথ, সে পথ কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে আমরা হারিয়ে ফেলেছি। স্বাধীনতার যুদ্ধের মধ্য দিয়ে গণতন্ত্রের বিষয়টা মানে বিকশিত হওয়ার কথা ছিল। আমাদের মুক্তিযুদ্ধের চেতনায় যদি মোটা দাগে আমরা বিষয়টি বিবেচনায় রাখি, তাহলে এখানে ধর্মনিরপেক্ষতার ব্যাপার ছিল, এখানে সুষম বন্টনের বিষয়টা ছিল। এই জায়গাগুলির থেকে কিন্তু আমরা এমন একটি জায়গায় চলে আসছি আজকে, গণতন্ত্রের যে অবস্থা। আজকে যে কথাটি একটু আগে আপনি আলোচনায় আনলেন যে সব বিষয়ে যদি মাননীয় প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হয়, তাহলে অন্যরা কেন রয়েছে? আসলে এই অবস্থাটা কি তৈরি শুধুমাত্র জনগণ করে দিয়েছে? না, যে দলটি আজকে রাষ্ট্র পরিচালনা করছেন তাদের নানাবিধ দুর্বলতার কারণে এই অবস্থাটি তৈরি হয়েছে। এবং এমন একটি অবস্থায় আমরা নিপতিত হয়েছি যে এটিকে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার বাইরে বলা খুব কম। কর্তৃত্ববাদী শাসনে ওই একজন ব্যক্তির উপর সবকিছু নির্ভর হয়ে যায়, অন্যরা সিদ্ধান্ত দিতেও পারেন না, সিদ্ধান্ত নিতেও পারেন না, বা যা নেন তা অনেকটা পিছিয়ে পড়া সমাজের মতো। যেমন ধরেন, আজকে যে সিদ্ধান্ত, মানে যে আলোচনাটি এই পর্যায়ে এসছে, এটি আসতো না যদি রাজনীতিতে আদর্শের চর্চাটা থাকতো, যদি রাজনীতিবিদরা দুর্বৃত্তায়িত না হতেন বা দুর্বৃত্ত দ্বারা রাজনীতি নিয়ন্ত্রিত না হতো, যদি রাজনীতিতে বা ক্ষমতার ভিতর দিয়ে দুর্নীতি এত বড় জায়গা দখল না করতে পারতো, তাহলে কিন্তু একটা সুষ্ঠু ধারায় দেশটা পরিচালিত হতো। আমাদেরকে সব বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর মুখাপেক্ষা হতে হতো না, কারণ ওনাকে সাহায্য করার জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য অনেক কম্পোনেন্ট রয়েছে। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে, একটা গ্রামে একটা মেয়ের উপর নির্যাতন হোক,
বা একজন ছেলে গুম হোক, সব ক্ষেত্রে, বা একজন নারী গুম হোক, সব ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন করতে হয়, তার হস্তক্ষেপ কামনা করতে হয়। এইরকম একটি অবস্থা যখন দেশে এসছে, তখন আমাদের তো আসলে সবাইকে ভাবতে হবে যে এই জায়গা থেকে আমাদের উত্তরণ ঘটানোর পথটা কি। আমি মনে করি মহান মুক্তিযুদ্ধের যে আদর্শ, সেই আদর্শই আমাদের পথ চলার পাথেয় হওয়া দরকার, এবং সেটি শুধু মুখের কথায় না, সর্বক্ষেত্রে সেটার বাস্তবায়ন দেখা দরকার। যেমন আমি আমার ভোট দিয়ে আমার প্রতিনিধি নির্বাচিত করবো, এটা একটা মৌলিক জায়গা। আমার রাষ্ট্র পরিচালিত কিভাবে হবে সেটি আমার মতের ভিত্তিতে চলতে হবে। আমি মানে হচ্ছে জনগণ, কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে সেই জায়গাটির থেকে কিন্তু ক্রমান্বয়ে আমরা দূরে সরে যাচ্ছি। আর দূরে অনেক সরে ধন্যবাদ। আপনি জি, জনগণের প্রসঙ্গটি টানলেন, আমি একটু উদিসা ইসলাম আপনার কাছে আসতে চাই। জনগণ বা আমরা যদি একটু অন্যভাবে বলি পাবলিক স্ফিয়ার বা জনপরিসরে নারীর উপস্থিতি আমাদের দেশে গত কবছর ধরেই দেখা যাচ্ছে বিভিন্ন সময়ে সেই পরিস্থিতি মানে নারীর উপস্থিতি বেশ আলাপ আলোচনা এবং তাকে প্রতিহত করবার প্রচেষ্টা দেখা গেছে। তো এই যে নারী ইউএনও তিনি গার্ড অফ অনার দিতে পারবেন কি পারবেন না বা তার বিকল্প ভাবার যে প্রস্তাব, এটিও কি নারীর ভিজিবিলিটিকে, তার যে দৃশ্যমানতা জনপরিসরে, সেটিকে সীমিত করে ফেলবারই পায় তারা বলে মনে করছেন? না, তা তো বটে। আমরা তো আসলে মানে ধরেন 90-এর দশকের পর থেকে নারী দৃশ্যমানতা যে বাড়লো, গার্মেন্টস দিয়ে শুরু হয়ে এখন শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত প্রতিটা সেক্টরে নারীর যে দৃশ্যমানতা, সেটা দেখতে পুরুষতান্ত্রিক সমাজের চোখ অভ্যস্ত না, সেটি খুব সত্য। আমি নূর খান লিটনের কথা ধরে যদি বলি যে আমাদের মুক্তিযুদ্ধের যে জায়গা ছিল যে সকল নাগরিক সমান অধিকার এর মধ্য দিয়ে জীবনযাপন করবে। এখন আমাদের এই যে আলাপ করছি, এই আলাপগুলো যতবার করি ততবারই আমাদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যম বা আপনি খেয়াল করবেন যে এই আলাপের নিচেই হয়তো অনেক কমেন্ট করবে যে নারী তো সবকিছুতে, নারী স্পিকার, নারী প্রধানমন্ত্রী, নারী বিরোধী দলে আছে, আপনারা কি চান? বিষয়টা খুব সিম্পল। নারী প্রত্যেকটা জায়গায় আছে, নারী অনেক বেশি বাইরে আসছে, নারী অনেক ক্ষমতার জায়গায় আছে, ক্ষমতার চেয়ারে আছে। কিন্তু ক্ষমতায়ন আর সমতায়ন এক বিষয় না। ক্ষমতায়ন যখন আপনার হচ্ছে, সেটি আপনি সহ্য করে নিতে হচ্ছে, কিন্তু আপনার মাথায় যেটা আছে অসম একটা চিন্তা, সেইটা থেকে তো আপনি বের হতে পারেননি। ফলে আপনি সবসময় পেছন থেকে একটা টান দিতে চান, সেই টানেরই একটা অংশ হচ্ছে এই নারী ইউএনও এই জায়গায় দাঁড়াতে পারবে না। এবং এটি যারা এই দাবিগুলো তুলেছেন তারাও স্পষ্ট জানেন গার্ড অব অনার এবং জানাজা দুটো ভিন্ন জিনিস, তারপরও তারা এটা তুলেছেন, কেননা তারা আসলে দেখতে অভ্যস্ত না, দেখতে চান না। ধন্যবাদ উদিসা ইসলাম। নূর খান লিটন, আপনি মানবাধিকার সংগঠক এবং মানুষের অধিকার প্রশ্নে আপনি কাজ করেন, কথা বলেন। আপনি নিশ্চয়ই বাংলাদেশের সংবিধানের ২৭ এবং ২৮ অনুচ্ছেদ এই মুহূর্তে মনে করতে পারছেন, যেখানে স্পষ্টভাবে নারীর এবং পুরুষের সম অধিকার নিশ্চিত করবার প্রসঙ্গটিতে জোর দেওয়া হয়েছে। তো আমাদের এখানে যখন এই যে নারী সাংবাদিক হোক, আমরা এই ঘটনাও জানি, নারী সাংবাদিক তিনি যখন সমাবেশ কাভার করতে গিয়েছেন তাকে পিটিয়ে দৌড়িয়ে গণপিটুনি দেওয়া হয়েছে। সে আলাপে আসবো, আমি উদিস ইসলামের কাছে যাবো সে প্রশ্ন নিয়ে। কিন্তু এই যে প্রসঙ্গ আমরা দেখি, এটি কি আসলে নারীর মানবাধিকারের লঙ্ঘন ঘটায় কিনা, এই এই আবদার যেটা করা হয়েছে অল্টারনেটিভ ভাবার জন্য? দেখেন, এইখানে তো নারীকে একেবারেই ভিন্ন একটি চোখে দেখা হয়েছে, যেটি আসলে কোনোভাবেই মানবাধিকারের সপক্ষের কোনো বিষয় না। এটি মানবাধিকার লঙ্ঘনের মতোই কিন্তু একটি ঘটনা, কারণ নারীকে মানুষ হিসেবে বিবেচনা যদি করা না যায়। আমি একটু পিছিয়ে আলোচনাটা করতে চাই, সেটি হচ্ছে যে বিষয়টি কি শুধুমাত্র নারীর বিষয়, আমার কাছে কিন্তু সেটি মনে হয়নি। আজকে ধরেন এই আপনার মুক্তিযুদ্ধের যারা পরলোক গমন করলেন, তাদের এই অনুষ্ঠানে গার্ড অব অনারের ক্ষেত্রে বলা হচ্ছে নারীদের উপস্থিতিটা স্বাভাবিকভাবে তারা মানে বিষয়টাকে নিচ্ছেন না। তারা কিন্তু আগামীকাল অন্য একটি ধর্মের প্রতিনিধিকেও মানে অন্য একটি ধর্মের সরকারি কর্মকর্তাকেও কিন্তু
এই এই ধারাবাহিকতায় কিন্তু তারা ওখানেও মানবেন না। তার মানে বিষয়টি কিন্তু প্রাথমিকভাবে নারীদের উপর গেলেও মূল জায়গাটি কিন্তু ভিন্ন, এবং সেটি ভয়ঙ্কর একটি জায়গা। আমরা সেই এই জায়গাটি দুটো প্রসঙ্গ নিয়ে আমার কথা কাছে বলতে চাই। আমরা একটু আগে বলছিলাম যে রাষ্ট্রের ধর্ম এবং লিঙ্গ নিরপেক্ষ চেহারা যেটি সংবিধানে নিশ্চিত করা হয়েছে, এই ধরনের আবদারের ভিতর দিয়ে সেই দুই চরিত্রই ক্ষুণ্ণ হয়। এইখানে আমরা একটু স্পষ্ট হয়ে নিতে চাই, এই লিঙ্গ ভিত্তিক যেই চেহারা বা লিঙ্গ বৈষম্য যেখানে আরো প্রকট হয়, নারীর মানবাধিকার লঙ্ঘিত হয় কিনা, যদি হয় কিভাবে সেটি হয়, একটু আমাদের যদি বুঝিয়ে বলেন সংক্ষেপে। দেখেন, একজন নারীর তো সম অধিকার পাওয়ার কথা। আমাদের কনস্টিটিউশনের যে ধারাগুলো রয়েছে 27, 28 এবং আরো কি কি আছে, সেখানে কিন্তু নারীকে আলাদাভাবে দেখার সুযোগ কিন্তু নেই। আর বিশেষ করে যে নারী কর্মকর্তাদের বিষয়ে দুর্ভাগ্যজনক হচ্ছে নীতি নির্ধারকরা যারা আইন প্রণয়ন করেন, তারা যখন এইভাবে আলোচনা নিয়ে আসেন তাদের একটা সংসদীয় কমিটিতে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের যথেষ্ট ভয় পাওয়ার কারণ রয়েছে যে আমাদের যারা পরিচালনা করবেন, যারা আমাদের আইন প্রণয়ন করবেন, কনস্টিটিউশন সংশোধন বা সংযোজন বিযোজন করার প্রস্তাব আনবেন, তাদের মতো মানুষের ভিতর যখন এই ধরনের চিন্তা আসে, তখন এটি কিন্তু মানবাধিকার চূড়ান্ত লঙ্ঘন হবে, নারীদের ক্ষেত্রে শুধু না, সমগ্র মানুষ। নূর খান লিটন, আপনাকে একটু থামাই। আপনি দেখেন, মানে আপনি নিশ্চয়ই ভেবেছেন, কারণ আপনি এটা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করেন, এটি কি পরিমাণ একটা ধ্বংস যজ্ঞ তৈরি করতে পারে পুরো কাঠামোর মধ্যে। স্পষ্টতই একজন নারী ইউনোকে যখন এই কথা বলা হবে যে আপনি ওই জায়গায় গার্ড অফ অনার দিতে যেতে পারবেন না, তখন এই মানুষটি, এই কর্মকর্তা তার এলাকায় আসলে কি কাজ করতে পারবে? এটি সম্ভব? আমাদের যে কাঠামো সমাজের, সেই সামাজিক কাঠামোর মধ্যে প্রত্যেকে তখন আঙ্গুল তুলবে, আপনি এটা তো পারেন না, আপনার ওটা তো করা যাবে না, আপনি নারী, আপনার এইটুকুই করতে পারবেন। ফলে পুরো কাঠামোটা কিন্তু ভেঙে যাবে। এইটি কেন মাথায় আসবে না যারা কিনা এই আইন প্রণয়নের জায়গায় আছে, তাদের কাছ থেকে কেন এই প্রস্তাব আকারেই হোক এই কথা আসবে, সেটি আসলে সাধারণ একজন নাগরিক হিসেবে আমার মাথায় তো ঢোকেই না। এটি এই জায়গা থেকে এসছে। আমার কাছে যেটা মনে হয়, ওই যে একটা প্রসঙ্গ তারা এনেছেন যে মানে গ্রাম পর্যায়ের থেকে কথাবার্তাগুলি আসছে। বিষয়টা হচ্ছে তারা সবসময় চিন্তা করেন ক্ষমতায় যাওয়া আর ক্ষমতায় থাকা, এর বাইরে রাজনীতি কিন্তু নূর খান লিটন, গ্রাম পর্যায়ে আপনি সামনে এনেছেন, ভালো কথা, কিন্তু পশ্চাদপদ চিন্তা দিয়ে রাষ্ট্র পরিচালিত হবে, নাকি রাষ্ট্র তার নির্ধারিত কাঠামো, তার কৌশল দিয়ে পশ্চাদপদ চিন্তা, যেটা যত প্রান্তিকই হোক, সেটাকে দূরীভূত করবে? রাষ্ট্রের কাজ কোনটা? রাষ্ট্রের কাজ তো সেটাকে দূরীভূত করা। প্রান্তজন কি ভাবছেন তাদের গাইড করার দায়িত্বটা হচ্ছে আমাদের রাজনীতিবিদদের। দুর্ভাগ্যজনক হচ্ছে যে রাজনীতি যেহেতু আদর্শের জায়গায় নেই, ভোট যেহেতু ভোটের জায়গায় দুর্বলতা রয়েছে, সুতরাং তাদেরকে নির্ভর করতে হয় ধর্মান্ধ গোষ্ঠীর উপর বা অন্যান্য কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীর। ধন্যবাদ নূর খান লিটন। এই আলাপে আবারও ফিরবো, আমরা একটি ছোট্ট বিরতিতে যেতে চাই, তারপর এই আলাপ আরো নিশ্চয়ই আমরা চারপাশ খতিয়ে দেখতে চাই। আজকে আমরা কথা বলছি নারী সমাজের লাল চোখ এই প্রসঙ্গে, অর্থাৎ নারীর জন্য যে পদে পদে শতেক বাধা, শতেক নিয়ম নীতি আর লক্ষণ গণ্ডি বেঁধে দেওয়া হয়, তার আসলে সমাজের ভেতরে কোথায়, কেন, কোন বাস্তবতা রয়েছে, সে বিষয়গুলো আজকে আমরা একটু খতিয়ে দেখবার চেষ্টা করছি। এই নিয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে রয়েছেন দুজন অতিথি। আছেন মানবাধিকার সংগঠক মোহাম্মদ নূর খান লিটন এবং রয়েছেন বাংলা ট্রিবিউনের প্রধান প্রতিবেদক উদিসা ইসলাম। নূর খান লিটন, আমরা বিরতিতে যাবার আগে নানান দিক নিয়ে কথা বলছিলাম, একটু বুঝতে চাই, আমরা যখন এসডিজি বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের কথা বলছি বা দেখছি, সরকার যখন সেটা অর্জন করবার জন্য মরিয়া প্রচেষ্টা করছে এবং নানান জায়গায় উন্নয়নও ব্যাপকভাবে করা গেছে, সেখানে কিন্তু নারীর সম অধিকার প্রতিষ্ঠা করাও একটা অন্যতম লক্ষ্য। তো একদিকে এইটা যখন সরকারের নিজেরই নীতি, সেখানে সরকারেরই ঘরে এমন একটি গুরুত্বপূর্ণ কমিটি,
তারা এই ধরনের বক্তব্য, যেটা ওদিসা ইসলাম বলছেন আবদার, এটা যদি নিয়ে আসে, সেটা কি সরকারেরই মনোভঙ্গি, তার সিদ্ধান্ত নীতির সঙ্গে কন্ট্রাডিক্টরি? দেখেন, যেভাবে আবদার করা হয়েছে এবং যে গুরুত্বপূর্ণ জায়গা থেকে, কারণ এইখানে মানে সংসদীয় কমিটির থেকে এই বিষয়টি এসছে, মুক্তিযুদ্ধ বিষয়ক সংসদীয় যে কমিটি, সেখান থেকে কিন্তু এই আলোচনাটা প্রস্তাব আকারে এসছে। সুতরাং এইটার সরকারের ঘোষিত নীতিমালা, রাষ্ট্রের ঘোষিত নীতিমালা সবকিছুকে উপচিয়ে এই বিষয়টা চলে আসছে। এটির সাথে সরকার বা রাষ্ট্রের যে ঘোষিত নীতিমালা, এটা কিন্তু কন্ট্রাডিক্টরি। এবং আজকে আপনি যদি মানে সংবিধানের জায়গায় দেখেন, আপনি যদি মুক্তিযুদ্ধের চেতনার জায়গা থেকে বিচার বিশ্লেষণ করেন, আপনি যদি সরকারের নীতি নৈতিকতা যেটা ঘোষিত সেই জায়গা থেকে চিন্তা করেন, তাহলে এরকম একটি প্রস্তাবনা আসার কোনো সুযোগ আমি দেখি না। বরং এটি তখনই আসতে পারে যখন রাজনীতিতে দুর্বৃত্তপনা, যখন রাজনীতিতে দস্যুতা, লুটেরাদের শক্ত অবস্থান থাকে, এবং রাজনীতি যখন আসলে আদর্শহীন একটা পথে ঘুরপাক খায়, তখনই এরকম প্রস্তাব আসতে পারে, আসে। এবং আমার কাছে মনে হচ্ছে যে আজকে রিপেয়ার করার সময় এসছে। আজকে দেশে যে একটা সংকট, রাজনীতিতে যে মহা একটা সংকট, আদর্শের সংকট, এটি শুধু সরকারি দলের ক্ষেত্রে না, এটা সমস্ত রাজনৈতিক দলের ক্ষেত্রে প্রযোজ্য। যে এক ধরনের নৈতিকতার অবক্ষয়ের জায়গা থেকে আদর্শহীন রাজনৈতিক চর্চা, সেই জায়গা থেকে যদি মানে সরকার এবং রাষ্ট্র এবং রাজনৈতিক দল বেরিয়ে না আসতে পারে, তাহলে কিন্তু এই যে আমরা যেভাবেই এটাকে সংজ্ঞায়িত করি না কেন, এই জায়গা থেকে কিন্তু আমরা মুক্তি পাবো। ধন্যবাদ নূর খান লিটন। একটু ওদিসা ইসলামের কাছে যেতে চাই। ওদিসা ইসলাম, আপনি শুনছিলেন যে নূর খান লিটন রাজনীতির উপরে, রাজনৈতিক, তার ভাষায় দেউলিয়াপনার উপরে একটু অধিক গুরুত্বই দিচ্ছেন বটে, কিন্তু আমি একটু সামাজিক মনস্তত্ত্বটা একটু গুরুত্বের সঙ্গে নিতে চাই এবং সেই জিনিসটাও একটু বুঝতে চাই আপনার কাছে। আমরা জানি, মাত্রই কথা বলছিলেন নূর খান লিটন, যে সকল ঘোষিত নিয়ম নীতির সঙ্গে সরকারের এটা এই প্রস্তাব দান্দিকতাপূর্ণ, কিন্তু আপনি যদি সর্বশেষ যে বাজেট প্রস্তাব করা হলো, সেখানেও কিন্তু যেই আপনার যদি খেয়াল থাকে, দেখবেন যে মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা দুটো একসঙ্গে একটি বড় অঙ্ক, বিপুল পরিমাণ টাকা বরাদ্দ রাখা হয়েছে। তো একদিকে যখন এসডিজি অর্জন করবার জন্য সরকার চেষ্টা করছে, অন্যদিকে আবার মাদ্রাসা শিক্ষাকে মানে আমার প্রশ্ন হচ্ছে যে মাদ্রাসা শিক্ষায় কি আসলে নারীকে ব্যক্তি হিসেবে, স্বাধীন মানুষ হিসেবে গ্রহণ করবার শিক্ষা দেওয়া হয়? যদি না দেওয়া হয়, তাহলে এই যে সরকারেরই, যেটা নূর খান লিটন বলছিলেন কন্ট্রাডিক্টরি বা দ্বান্দ্বিক অবস্থান, একই টেবিলে দ্বান্দ্বিক অবস্থান, এটা আপনি দেখতে পান কিনা? দুইটা মিডিয়া আলাপ করা খুব সহজ না। ধরেন আপনার শিক্ষা ব্যবস্থা নানান ধরনের ভিতরে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা একটা। শুধু আপনার যে নিয়মিত শিক্ষা, যেটাকে বলি সাধারণ শিক্ষা যদি বলি, সেই শিক্ষাই কি আপনার নারীকে গ্রহণ করার মতো উপযুক্ত? না না, সেখানে আমরা যেতে চাই না, আমরা একটা পার্টিকুলার জায়গাটা একটু খতিয়ে দেখতে চাই, কারণ আমরা বলছি যে এসডিজির একটা লক্ষ্য মাত্রা আছে। আমি আসছি। ধরেন এসডিজি বলি বা অন্যান্য যে কোনো উন্নয়ন কর্পোরেট কাঠামো বলি, সবগুলোতেই কিন্তু নারীকে সংখ্যাতাত্ত্বিক ভাবে গ্রহণ করা হচ্ছে, এবং নারীকে আপনি এত সংখ্যা থাকলে আপনি একটা প্রমাণ, আপনি যথাযথ হিসেবে বিবেচিত হবেন। আপনি আন্তর্জাতিক মহলে আপনার 30% নারী আপনার অফিসে থাকতে হবে, আপনার অফিসের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার সাথে যুক্ত থাকতে হবে এত শতাংশ নারী। এগুলো তো বেঁধে দেওয়া। এই বেঁধে দেওয়া জিনিস নিয়ে তো আপনি মানসিকতা পরিবর্তন করতে পারবেন না। সেখানেই আসছে যে আমাদের পাঠ্যক্রম শুধু মাদ্রাসা শিক্ষা না, আমাদের কোন শিক্ষা কারিকুলামের ভিতরে না। ওদিসা ইসলাম, আমার প্রশ্নটি কোনো শিক্ষা কারিকুলাম নিয়ে না, আমার প্রশ্নটি হচ্ছে সরকারের দ্বান্দ্বিক অবস্থান নিয়ে। যদি সরকার এসডিজি পালন করবার জন্য, নারী পুরুষের সম অধিকার নিশ্চিত করবার জন্য লক্ষ্য নিয়ে কাজ করে থাকে, তাহলে সেই সরকারই আবার মাদ্রাসা শিক্ষার জন্য বিপুল পরিমাণ টাকা দিচ্ছে। মাদ্রাসা শিক্ষায় কি নারীকে ব্যক্তি মানুষ হিসেবে, স্বাধীন মানুষ হিসেবে স্বীকার করে কিনা? আপনার সাথে একটু দ্বিমত করছি।
মাদ্রাসা শিক্ষা সরাসরি আমি বলবো মাদ্রাসা শিক্ষা একটা ধর্মীয় শিক্ষা ব্যবস্থা, এবং সেখানে নারীকে আপনি যেটা বলতে চাচ্ছেন কোনোভাবেই আসলে সামাজিক পরিসরে তারা দৃশ্যমান হিসেবে দেখতে চান না। কিন্তু আমি সার্বিকভাবে দেখতে চাই, আপনার কোন শিক্ষা ব্যবস্থার কোন জায়গা নারীকে এইভাবে দেখতে চাই বলে আপনার মনে হয়? আমি যদি পাল্টা প্রশ্ন করি, এটাও একটি প্রশ্ন, নিশ্চয়ই আমরা এরও উত্তর খুঁজবো। এইখান থেকে আমার আরও একটি জানতে চাওয়া, আপনি নিশ্চয়ই মনে আছে আপনার গত বছর আগে আপনাদের এই সহকর্মী নাদিয়া শারমিন, তিনি একটি রাজনৈতিক সমাবেশ সাংবাদিক হিসেবে কাভার করতে গিয়েছিলেন। তখন তাকে যেভাবে হেনস্থা করা হয়, মারধর করা হয়, গণপিটুনি দেওয়া হয়, সেখানে একজন সাংবাদিক সেই ইউএনওর মতোই, ইউএনওর পদের মধ্যে কে বসেছেন, নারী পুরুষ নাকি ট্রান্সজেন্ডার, সেটি যেরকম গুরুত্বপূর্ণ হওয়ার কথা নয় বলে আপনারা বলছেন, একজন সাংবাদিক তিনি নারী হওয়ার কারণে যে নির্যাতিত হয়েছেন, এটিকে আসলে শুধু রাজনৈতিক দেউলিয়াপনা বলে আপনি বলবেন, নাকি সমাজে এরকম একটা মনস্তত্ত্ব আছে? সমাজে এরকম একটা মনস্তত্ত্ব আছে। যেটি হয় এটি শুধু নারী ইয়নত্ব বিষয় না, একজন নারী শিক্ষকও বটে। ধরেন নারী সাংবাদিক যখন একটা সমাবেশ কাভার করতে যাচ্ছে একজন পুরুষ সহকর্মী আমার, সেইখানে আমি কেন যেতে পারবো না? যদি আমার উপস্থিতিকে শুধু নারী হিসেবে দেখা হয় তাহলে আমি যেতে পারবো না, কিন্তু যদি আমার পেশা হিসেবে দেখা হয় তাহলে একজন পুরুষ যেভাবে ওখানে উপস্থিত হতে পারবেন ঠিক সেইভাবে আমি উপস্থিত হতে পারবো। সেটা যখন আমি পারি না, তখন আমরা আসলে সমাজের ভেতরে যে আমাদের নারীকে দৃশ্যমান পরিসরে দেখতে না চাওয়ার একটা মানসিকতা আছে, সেটিরই একটা প্রভাব লক্ষ্য করা যায়। আর রাজনৈতিক দলীয়পনা তো আছেই, কিন্তু সেই আলাপটা নূর খান লিটন করছিলেন। কিন্তু সমাজে যে পুরুষতান্ত্রিক মানসিকতা ভর করে আছে, সেটিকে আমরা আসলেই কোনোভাবেই আমাদের শিক্ষা ব্যবস্থা বলেন, আমাদের সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক আন্দোলন বলেন, কোনটিতেই আমরা এই 50 বছরে এসে আবার পিছনের দিকে হাঁটছি, সামনের দিকে যেতে পেরেছি। আসতে চাই নূর খান লিটন আপনার কাছে। উদিসা ইসলাম বলছেন যে সমাজতত্ত্বেই তিনি, মানে আমাদের সমাজের মনস্তত্ত্বেই এই পুরুষতন্ত্রের জীবাণু বিরাজমান। এখান থেকে যদি আপনাকে দু একটি ঘটনা মনে করিয়ে দিয়ে আমার প্রশ্নটিতে আসতে চাই, নারী কাজী হতে পারবেন কি পারবেন না, নারীরা বা মেয়েরা তারা ফুটবল খেলতে পারবেন কি পারবেন না, এই যে ঘটনা বলি, কিছু হলেই আমরা দেখি একদল মানুষ তারা একটা বক্তব্য নিয়ে হাজির থাকে এবং অন্য আরেক দল তারা কিছু মানুষের কথা সামনে এনে তাদের অনুভূতিতে আঘাত লাগছে বলে সেটিকে স্বীকার করে, কিন্তু এর বিপরীতে যে আরো বিপুল সংখ্যক মানুষ রয়েছেন তারা চিৎকার করে আপনাদের মতন আওয়াজ তুলছেন। কেন আসলে এই একই চক্কর বারবার চলছে? দেখেন, আবারও বলি, সমাজের ভিতরে দেউলিয়াপনা যে নেই সেটা কিন্তু আমি কখনো বলিনি। আমার কথা হচ্ছে সমাজের দেউলিয়াপনা আছে, এইটিকে গাইড করে এই জায়গাটিকে রিপেয়ার কে করবে? সমাজটাকে তো এগিয়ে নেবে রাজনীতিবিদরা, এবং সেইখানে যদি আমি ঘাটতি পূরণ না করতে পারি তাহলে সামাজিক এই ঘাটতি পূরণ হবে না। নূর খান লিটন, এরকম একটি কথা আছে, যেই দেশের মানুষ যেমন সেই দেশের নেতা তেমন, আবার যেই দেশের নেতা যেমন সেই দেশের মানুষ তেমন। এখন আপনি কোথায় শুরু করবেন? দেখেন, সবচেয়ে বড় জায়গাটি হচ্ছে যারা সমাজকে এগিয়ে নিবে প্রগতির দিকে, সেটি হচ্ছে রাজনৈতিক সচেতন মানুষ। আরো যদি মোটা দাগে বলি, রাজনৈতিক কর্মী নেতা তারা, এবং তারাই কিন্তু সমাজটাকে এগিয়ে নিবে। এখানে আজকে যদি আমরা খেয়াল করি যে 100 বছর আগে আমাদের দেশের সমাজে যে অবস্থাটা ছিল, সেখান থেকে কি আমরা এগিয়ে আসছিলাম না? ক্রমান্বয়ে এগিয়ে আসছিলাম, কিন্তু সেই জায়গাটিতে অবদানের কথা যদি আমাদেরকে বলতে হয় তাহলে এই যে সমাজের সংস্কারের কাজগুলো কিন্তু রাজনীতিবিদরাই বিভিন্ন ফর্মে করেছেন, করে মুক্তিযুদ্ধের মতো একটা জায়গায়ও কিন্তু বিজয় অর্জন করে রাষ্ট্রকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু বর্তমান যে অবস্থাটিতে আমরা এসে পৌঁছেছি, যেখানে আমরা একজন নারীকে মর্যাদা দিতে পারছি না, সম অধিকারের কথা চিন্তা করতে পারছি না, আমরা নানাভাবে নারীকে দেখতে চাই অদৃশ্যমান হিসাবে, দৃশ্যমান আমরা দেখতে চাই না। অর্থাৎ নারী একজন পাইলট হতে পারেন, নারী একজন সেনাপ্রধান হতে পারেন, নারী একজন রাষ্ট্রনায়ক হতে পারেন, নারী যে সব কাজেই আমার পাশে থাকতে পারেন বা আমি একজন নারীর পাশে থাকতে পারি, এইভাবে বিষয়টা এখনো ভাবতে পারছি না এই সমাজে। কারণটি হচ্ছে সমাজকে কিন্তু বারবার অগ্রগতির পথে বাধা হিসাবে আমরা দেখছি
আদর্শবিহীন একটা অবস্থান যখন আমরা গ্রহণ করি, তখনই এটা পিছিয়ে যায়। আসতে চাই উদিসে ইসলাম আপনার কাছে, যে আলাপ আজকে চলছে সেখানে বাংলাদেশের খুবই সাম্প্রতিক সময়ের অত্যন্ত প্রণিধানযোগ্য এবং দেশ বিদেশে তিনি তার কাজ দিয়ে অত্যন্ত কুড়িয়েছেন অভিনয় শিল্পী পরিমণির যে ঘটনা, যৌন আক্রমণের শিকার হওয়ার তিনি যে অভিযোগ করেছেন, যে মামলা দায়ের হয়েছে এবং এ নিয়ে এখন তদন্ত কাজ চলমান। আমরা সেই তদন্ত বা সেই দিকটিতে যাব না, কিন্তু পরিমণির এই অভিযোগটি ওঠার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে, ইউটিউবে বলুন, অন্যান্য প্ল্যাটফর্মে বলুন, সেখানে পরিমণিকে, যেটাকে বলা হয় ভিকটিম ব্লেমিং, বা যিনি যেই নারী অভিযোগটি এনেছেন তারই একটা চরিত্রের পোস্টমর্টেম করা হচ্ছে বলে দেখা যাচ্ছে। এই বিষয়টিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? দেখেন, আজকে আমরা পরিমণির কথা বলছি, কিন্তু এটি যুগের পর যুগ ধরে হয়ে আসছে। যখন কোনো নারী ধর্ষণের অভিযোগ করেন, যৌন হয়রানির অভিযোগ করেন, যৌন আক্রমণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ তোলেন, তখন কিন্তু বারবারই দেখা গেছে আইনি ভাবে এই জিনিসটা হয়ে থাকে। আদালতে বলেন, আপনি তদন্তের সময় বলেন, সেই নারীটিকেই নানাভাবে প্রশ্নবিদ্ধ করা হয় এবং নারীটিকেই প্রমাণ করতে বলা হয় যে আসলে তিনি ঘটনার মানে তাকেই তার সাথে যে সহিংসতা ঘটেছে সেটি প্রমাণ করার দায় তার উপর পড়ে এবং তার চরিত্র নিয়ে কথা ওঠে। আপনি খেয়াল করবেন, আমাদের দেশের আইনে আছে, সেই অনুযায়ী যখন ধর্ষণ মামলা চলে, আমাদের মানবাধিকার নিয়ে কাজ করছেন নূর খান লিটন দীর্ঘদিন, তার সাথে নিয়ে আমার বহুদিন কথা হয়েছে। একজন নারী যখন ধর্ষণের শিকার হন, যৌন সহিংসতার শিকার হন, আদালতে তাকে প্রমাণ করতে হয় যে তিনি আসলে কুমারী। আদালতে তাকে নানাভাবে হেনস্থা করা হয় যে তিনি আসলে যৌন সঙ্গমে অভ্যস্ত নন। এই যে বিষয়গুলো, একজন যৌনকর্মীর ধর্ষণ হতে পারে না, এই যে নানান কাঠামোগুলোর ভিতরে রয়েছে, সেখান থেকে তো পরিমণি ভিন্ন কিছু না। পরিমণি নিয়ে কথা বলছি আমরা, তিনি একজন সেলিব্রিটি বলে, কিন্তু এইরকম আসলে আমাদের আইনি ভাবেই আমাদের কাঠামোর ভিতরে এই জিনিস রয়েছে এবং কাঠামো বা আইন তো সমাজ বা মানুষের থেকে বিচ্ছিন্ন না। ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা কথা বলছেন তারা তো ওই চিন্তা থেকেই লালন করেন এবং ওই চিন্তায় যখন পরিমণি এইরকম একটা পরিস্থিতির শিকার বলে নিজে উপস্থাপন করলেন, তখন পরিমণির চরিত্র আসলে এটির উপযোগী কিনা, তিনি যে অভিযোগ তুলছেন এটি তোলার উপযোগী তার চরিত্র কিনা, এটা যাচাই বাছাই তখন আমাদের পুরুষতান্ত্রিক মানসিকতার যারা, তাদের দায় হয়ে যায় এবং তারা তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিমণির চরিত্র নিয়ে কথা বলেন। এবং পরিমণি সেলিব্রিটি, আমাদের চেনা জানা এবং একজন শিল্পী বলেই আমরা আজকে সেটা নিয়ে আলোচনা করছি, কিন্তু আমাদের সমাজের প্রত্যেকটা নারী যারা সহিংসতার শিকার হন তাদেরকে এর মধ্য দিয়ে যেতে হয়। ধন্যবাদ উদিসে ইসলাম। এই প্রসঙ্গে নূর খান লিটন, আপনি কিছু যোগ করতে চান? জি, আমার কথা হচ্ছে যে পরিমণির যে বিষয়টি দুর্ভাগ্যজনক হচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে বিষয়টিকে নিয়ে আসা হচ্ছে, যে প্রশ্নগুলি উত্থাপন করা হচ্ছে, দুঃখজনক। শুধু দুঃখজনক না, এটা বর্বর। এবং এই জায়গা থেকে যখন ভাবি তখন কেন যেন নিজেও খুব দুর্বল হয়ে যাই যে আজকে আমাদের সংসদীয় কমিটি যে ধরনের বক্তব্য দিয়েছে, এটার বাইরে তো তারা যেতে পারছেন না। তারাও তো এই একই রোগাক্রান্ত, আমি বলবো। এগুলো কি একই সুতোয় গাঁথা বলে মনে হয় আপনার? আমি ব্যক্তিগতভাবে নানাভাবে চিন্তা করে দেখেছি, সেখানে আমি এটা বলার আমার সুযোগ ক্রমান্বয়ে কমে যাচ্ছে যে এটা মানে এটার সাথে এটার যোগ সাজস নেই, এটা আমি বলতে পারছি না। আরেকটি জিনিস আমি একটু বলে নেই, একটু সংক্ষেপে বলবার জন্য অনুরোধ করছি, আমাদের সময় একেবারে ফুরিয়ে এসছে। দেখেন, এই যে ঘটনাগুলো, যে জায়গাটিতে ঘটনাগুলো ঘটছে, আমাদের দেশে ক্লাব কালচার দুই রকম ছিল আগাগোড়া, ব্রিটিশ আমল থেকে শুরু হয়ে। একটা হচ্ছে সামাজিক শক্তি নির্ভর ক্লাব কালচার, আর একটা ছিল উপরের ক্লাসের, মানে নানান রকম নূর খান লিটন, আপনার কাছে মানে মাফ চেয়ে নিচ্ছি, কারণ আমরা এই ক্লাব কালচারের আলাপে যদি যাই, যেহেতু আলাপটা সম্পূর্ণ করতে পারবো না, ফলে অসম্পূর্ণ আলাপে আমরা যেতে চাই না। বরং আপনার কাছে আমি চট করে একেবারে শেষ মন্তব্য জেনে নিতে চাই যে যেই নারী বিদ্বেষী সমাজ আপনারা বলছেন আমরা বাস করছি, এই সমাজ পাল্টানোর উপায় কি, চট করে সংক্ষেপে?
আমি একটা জিনিসই মনে করি, সেটা হচ্ছে আমাদের সর্ব জায়গায় আদর্শিক সংগ্রাম, সেটি সমাজে করতে হবে, শিক্ষা প্রতিষ্ঠানে করতে হবে, রাজনীতির মানে দলের অভ্যন্তরে করতে হবে। এবং আদর্শিক চর্চা যদি আমরা না করি এবং জনগণকে যদি একটা আদর্শের উপর দাঁড়া করাতে না পারি, তাহলে এই পশ্চাৎপদতার থেকে আমরা প্রগতির পথে যেতে পারবো না। ধন্যবাদ নূর খান লিটন। উদিসা ইসলাম, আদর্শ নিজেই এমন একটি শব্দ যেটি কার পক্ষে কোনটি আদর্শ এটিকে ব্যাখ্যা না করে দেওয়া খুবই মুশকিল। আপনার কাছে জানতে চাই, নারী বিদ্বেষী এই সমাজ পাল্টানোর জন্য চটজলদি কোন পক্ষ কি করতে পারে? পরিবারকে সতর্ক হতে হবে, আমি সবসময় বলি। এবং আমাদের, আপনি জানেন যে যে ক্লাব কালচারের কথা বলছিল, ওখানে আমি যাচ্ছি না, কিন্তু আমাদের সাংস্কৃতিক আন্দোলন বলে একটা শক্তিশালী জায়গা ছিল, সেটি নাই হয়ে গেছে। প্রত্যেকটা পাড়ায় মহল্লায় সাংস্কৃতিক আন্দোলন জোরদার করতে হবে। সেটি যারা আমাদের আছেন বয়োজ্যেষ্ঠ এবং যারা আমরা আছি তাদেরকে শুরু করতে হবে, এর বিকল্প কিছু আমি দেখি না। অনেক ধন্যবাদ উদিসা ইসলাম এবং মোহাম্মদ নূর খান লিটন, আপনাদের দুজনকেই দেশের কথা দশের কথা এতক্ষণ থাকবার জন্য। সুপ্রিয় দর্শক, যারা নারী সমাজের লাল চোখ এই আলোচনায় এতক্ষণ সঙ্গে ছিলেন, আপনাদেরকেও অনেক ধন্যবাদ। আপনারা শুনলেন অতিথিরা মনে করছেন যে আসলে নারী ইউএনও তার বিকল্প ভাববার যে প্রস্তাব দেওয়া হয়েছে সেটি হোক, বা এই যে পরিমণি তার মতন একজন আন্তর্জাতিকভাবে খুবই পরিচিত মুখ, তারও এই দুর্ঘটনা বলুন বা তার উপরে যে যৌন আক্রমণের ঘটনা হয়েছে, নিগ্রহের ঘটনা ঘটেছে, এরপর উল্টো তাকেই যে দোষারোপ করা হচ্ছে, তার এই চরিত্রের বিশ্লেষণ করা হচ্ছে, এগুলো আসলে সমাজের মধ্যে জারি থাকা যে নারী বিদ্বেষী মনোভঙ্গি এবং যে পুরুষতান্ত্রিক মনোভাব তারই বহিঃপ্রকাশ। এবং এখান থেকে বেরিয়ে আসবার জন্য রাষ্ট্র এবং সমাজের যে অপরাপর যত অঙ্গ বা প্রতিষ্ঠান রয়েছে সবাইকেই উদ্যোগ নিতে হবে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকবার জন্য আরও একবার অনেক ধন্যবাদ। আবারও দেখা হবে আগামীকাল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।